ধরুন আপনার এক পুরনো বন্ধু আপনাকে একটি হোটেলে ডাকলো কিছু গল্পগুজব করার জন্য। নির্দিষ্ট দিনে দেখা করে আপনি ফিরেও এলেন। পরের দিন আপনি শুনলেন আপনি যেই হোটেলে যেই রুমে তার সঙ্গে দেখা করেছিলেন তার সামনের রুমে একজন মারা গিয়েছে এবং পুলিশের চোখে সন্দেহভাজনদের মধ্যে আপনিও একজন। তখন আপনি কি করবেন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্পটি নেওয়া হয়েছে সমরেশ বসুর অশোক ঠাকুর গোয়েন্দা সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অশোকের ঘুম ভেঙে গেল। ঘরের দরজায় বেশ জোরে জোরে ধাক্কা দিচ্ছে কেউ। কম্বলটা মুখের কাছ থেকে সরিয়ে রাজ্যের বিরক্তি আর অসন্তুষ্টি নিয়ে তাকালো দরজার দিকে। নিশ্চয়ই বৌদি, মানে পাশের বাড়ির বৌদি এসে দরজা ধাক্কা দিচ্ছে। তথাপি অশোক সদ্য ঘুম ভাঙা বিরক্ত স্বরে জিজ্ঞাসা করলো, কে? বাইরে থেকে জবাব এলো, আমি নিশা বলছি ছোট দাদা বাবু, তোমাকে নিচে ডাকছে। অশোকের বিরক্তি কিন্তু তাতে বিন্দুমাত্রও কমল না। নিশা এ বাড়ির মাইনে করা চাকর না। অনেক ঘর খালি পড়ে আছে, একটাতে সে থাকে, আর তার বিনিময়ে এ বাড়িতে যতটা সম্ভব ফাইফরমাস খাটে। নিশা উড়িষ্যা দেশের লোক। বাড়িতে বাড়িতে গঙ্গার জল দেওয়াই হলো তার আসল পেশা। অশোক আরও বিরক্তিভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, কে ডাকছে? থানা দারোগা বাবু। অশোক মনে মনে অবাক হলেও বিরক্তি কিন্তু তাতে একটুও কমল না। বলল, দারোগাবুকে বলে দে আমার এখনো ঘুম ভাঙেনি। ঘুম ভাঙলে আমি নিজেই থানায় যাবো খন। এই যে দারোগা বাবু, আপনার ঘরের দরজাতেই এসে গেছেন। অশোক ভুরু কোচকালো। এ আবার কীরকম কথা? থানার দারোগা একেবারে বাড়ির ভেতরে দোতলায় উপস্থিত। অবশ্য এটাকে বাড়ি না, মেজ বলা চলে। পুরুষ বলতে 3 আইবুড়ো ভাইয়ের বাড়ি, আর স্ত্রীলোক বলতে সম্পর্কে এক পিসিমা আছেন। তিনিই লোকজনের সাহায্যে রান্নাবান্না করেন। অশোক বিছানা থেকে নেমে আলনা থেকে গায়ে র্যাপারটা জড়ালো। ভাবল কোন দারোগাবাবু এই সাত সকালে আসতে পারে। মুখখানা পেঁচার মতো করেই ও দরজাটা খুলে দিল। দেখল স্বয়ং ওসি শ্যামাপদ। অশোক বলল, কি ব্যাপার, সাত সকালে একেবারে বাড়ির ভেতরে? শ্যামাপদ তার প্রকাণ্ড চেহারাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। হাতের ঘড়িটা দেখে বলল, বেলা 9টা যে কারোর কাছে সাত সকাল হতে পারে তা আমার জানা নেই। তাছাড়া এই বাড়িটা তো পাগলা কারোর। নিচে এক ঘরে প্রচণ্ড শব্দে পাখোয়াজ বাজছে, আর তারও স্বরে কেউ চিৎকার করছে। ওভাবে বলবেন না, আমার বড়দা গান করছে। হতে পারে, কিন্তু আমার কথার জবাবটাও দেওয়া দরকার মনে করেননি তোমার বড়দা। যেন আমার কথা শুনতেই পেলেন না। আর একটা ঘরে লোকজন দেখে ভাবলাম এরা কেউ বলতে পারবে তুমি কোথায় আছো বা তোমাকে ডেকে দেওয়া যাবে কিনা। কিন্তু সেখানে শনিকে কেউ তুঙ্গে বলছে, বৃহস্পতির 7 দশা নিয়ে তর্ক চলছে। আমার কথা কেউ শুনলই না। হ্যাঁ, আমার মেজদার জ্যোতিষশাস্ত্র চর্চা করে, তাই ওসব নিয়েই ব্যস্ত থাকেন। তা বললে তো হবে না। আমি একজন পুলিশ অফিসার এসে জিজ্ঞাসা করছি, কেউ জবাব দেওয়ার নাম নেই। কে জানে, সবাই ইচ্ছে করেই পাগল সেজে জবাব দিচ্ছে না হয়তো, তাই আমাকে চাকরের সঙ্গেই উপরে চলে আসতে হলো। কথাগুলো সে প্রায় এক নিঃশ্বাসেই বলল। তারপর আবার বলল, যাই হোক, তোমাকে যে ধরা গেছে সেটাই অনেকখানি। আমি ভাবছিলাম পাখি আবার উড়ল কিনা। বলে শ্যামাপদ ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিল। অশোক সদ্য ঘুম ভেঙে সকৌতকে শ্যামাপদর ব্যাপারটা দেখতে লাগলো। মনে মনে ভারী মজা পেলেও সেই মজাটাই এই শীতের সকালে আর অকালে ঘুম ভেঙে খুব একটা উপভোগ করতে পারছে না সে। থানার ওসি শ্যামাপদর কাছে এটা সাত সকাল নাও হতে পারে, কিন্তু যে লোক গতকাল 12:30 পর্যন্ত দাবা খেলেছে, তারপর বিছানায় শুয়ে শুয়ে খুনের কেস পড়েছে এবং রাত 2টোর পর আলো নিভিয়েছে, তার পক্ষে 9টা তো সকালই বটে। কিন্তু সে কথা শ্যামাপদর মতো অফিসারকে কে বোঝাবে? শ্যামাপদ তো অবশ্য ব্যাচেলার মানুষ, ব্যাচেলার অবশ্য অশোকও। তবে শ্যামাপদর মতো বয়স পার করে বসে নেই সে। শ্যামাপদর বয়স হবে প্রায় 40। ইতিমধ্যে মাথার চুলের ইতস্তত পাক ধরেছে। সে লম্বায় চওড়ায় কম যায় না, 6 ফুটের মতো লম্বা। মুখখানা তুম্বমুখো না বললেও তার কাছাকাছি বললেও চলে। চোখের দৃষ্টি সবসময় বেশ তীক্ষ্ণ এবং সন্দিগ্ধ। খাকি ট্রাউজারের ওপরেই একটা খাকি শার্ট, আর তার ওপরেই খাকি রঙের উলের সোয়েটার জড়ানো। তার মধ্যে শ্যামাপদর ভুঁড়িটা যেন একটু বেশিই দেখা যাচ্ছে। কাঁধের ওপর
আর সোয়েটারের কাটা ফাঁক দিয়ে তার অফিসের চিহ্ন ঝকঝক করছে। শ্যামাপদ ঘরের চারিদিকে দেখার ফাঁকে সে ভাবতে চেষ্টা করলো যেমন কি হতে পারে যে সে একেবারে অশোকের ঘরের মধ্যে এসে চারিদিকে দেখছে। ইতিপূর্বে অশোক কয়েকটি খুনের কিনারা করবার জন্য পুলিশকে যথেষ্ট সাহায্য করেছে। অপরাধ তদন্ত করার মতো ওর কোনো এজেন্সি নেই, বা ও নিজেকে একজন প্রাইভেট ডিটেকটিভও বলে না। যাকে বলে সত্যান্বেষী সে সেরকমও নিজেকে কিছু মনে করে না। নানা ধরনের ক্রাইম, মিস্ট্রি আর ডিকটেশনের কাহিনী পড়ে পড়ে ওর একটা বিশেষ ইন্দ্রিয় যেন আপনা থেকেই ক্রিয়াশীল হয়ে ওঠে, এবং এই অনুভূতিটা রীতিমতো ধারালো। এদিক থেকে দেখতে গেলে অশোক যে একজন রকবাজ তাতে কোনো সন্দেহ নেই। ওদের প্রাচীন বাড়িটার রকে আর বন্ধুদের সঙ্গে না বসলে ওর পেটের ভাত যেন হজমই হয় না। তাস, পাশা, দাবা এসব তাদের নিত্য নৈমিত্য। অশোকের নিজের জায়গাটা একেবারেই স্বতন্ত্র, সেটা হলো অপরাধের তদন্ত। অশোক মনে করে যে অপরাধকে অনুধাবন করার জন্য ওর শিকারী কুকুরের মতোই যেন তীব্র শক্তি রয়েছে। ওর নিজের ধারণা যে অপরাধীকে ধরতে হলে প্রথমে তাকে বোঝা দরকার, এবং নিজের মধ্যেও সকল মানুষেরই অপরাধের বীজ লুকিয়ে থাকে। আর শ্যামাপদর আপত্তিটা হলো ঠিক এইখানে। শ্যামাপদর আন্ডারে রয়েছে দুজন বিআই ইন্সপেক্টর, একজন সার্কেল ইন্সপেক্টর, আর রয়েছে অনেক গুপ্তচর। পুলিশেরা অনেক সময় টাকার বিনিময়ে খবর সংগ্রহ করে, কিন্তু এত ব্যাপার থাকতেও অশোক কেন এবং কি করে অপরাধের অনুসন্ধানে সার্থক হয়, এটা যে তার কেবল একটা বিক্ষোভ তাই নয়, সে ঈর্ষাও বোধ করে। এমন সময় কাঞ্চন অর্থাৎ পাশের বাড়ির বৌদি চা নিয়ে এলো। কাঞ্চন পিসিকে খুবই সাহায্য করে। অশোকেরই এক জ্ঞাতি ভাইয়ের স্ত্রী কাঞ্চন, যৌবনেই সেই বৈরাগিনী, কারণ তার স্বামীটি অথর্ব এবং কিছুটা বিকলাঙ্গ। নিতান্ত টাকার জন্যই হয়তো বিয়েটা এখনো পর্যন্ত টিকে রয়েছে। কাঞ্চন চা নিয়ে দরজায় ঢুকেই থমকে দাঁড়ালো। তার হাতে এক কাপ চা। শ্যামাপদকে দেখে সে তাড়াতাড়ি ঘোমটাটা টেনে চায়ের কাপটা অশোকের দিকে বাড়িয়ে দিল। অশোক চায়ের কাপটা নিয়ে বলল, কিন্তু বৌদি, আর এক কাপ চা চাই যে। দারোগাবু সকালবেলায় আমার খোঁজে এসেছেন, কেন অবশ্যই তা জানি না, তবে শীতের সকালে এক কাপ চা। অশোকের কথা শেষ হওয়ার আগেই শ্যামাপদ গম্ভীর স্বরে বলে উঠল, আমার চা না হলেও চলবে। তাই কি হয়, একটু চা বই তো কিছু না। কাঞ্চন অশোকের দিকে একবার ঘোমটার ফাঁক দিয়ে দেখে চলে গেল। অশোক জানে শ্যামাপদ তার কথা শুনে চটে গিয়েছে। বাইরের লোকেরা কেউ দারোগাবাবু বললে সে এতটা রাগে না। অশোক দারোগাবাবু বললেই শ্যামাপদর মেজাজ যেন বিগড়ে যায়। অশোক জেনে শুনেই সে কথাটা বলে। শ্যামাপদ ভুরু কুচকে তাকিয়ে থাকে, তার চোয়াল শক্ত হয়। সে বলল যে সে এখানে চা খেতে আসেনি, এসেছে চাদরের তলায় তার জামা দেখতে। অশোক মনে মনে অবাক হলেও সহজে সেটা জানতে চাইল না। বলল, কেন বলুন তো? খোলোই না। শীত করবে যে। 1 মিনিটের জন্য খুললে শীত লাগবে না। শ্যামাপদর ভাবভঙ্গি দেখে মনে হলো অশোক যদি নিজের চাদরটা না খোলে তাহলে সে নিজেই খুলে নেবে। চায়ের কাপ ডিশটা পাশে রেখে ও চাদরটা খুলে ফেলল। শ্যামাপদ ঝুঁকে পড়ে ভালো করে অশোকের গায়ের গেঞ্জিটা দেখল। একেবারে নিষ্কলঙ্ক স্যান্ডো গেঞ্জি, কোথাও একটাও দাগ নেই। শ্যামাপদ শব্দ করল। অশোক আবার চাদরটা জড়িয়ে চায়ের কাপে চুমুক দিল। দারোগাবাবু, ব্যাপারটা কি একটু শুনতে পাই? তার আগে অনুরোধ করছি আপনি এই চেয়ারটায় বসুন। শ্যামাপদর মুখ তখন ভয়ঙ্কর আকার ধারণ করল। রাগে তার মুখটা যেন ফুলে উঠল, গোফজোড়া যেন প্রায় খাড়া হয়ে উঠল। এখন ঠাট্টা করে দারোগাবাবু বলছো? কিন্তু এই ঠাট্টা বজায় থাকলেই ভালো। কেন দেখতে চাইছি তুমি খুব ভালোভাবেই জানো। মায়েরই জানি না। শ্যামাপদর চোখ লাল হয়ে উঠল। এটা তোমার রকের আড্ডা না যে মাইরি ফলাচ্ছ। আই অ্যাম দ্য অফিসার ইনচার্জ অফ দ্য টাউন। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা মনে রেখো। অশোক সিগারেট প্যাকেট বের করলো তার দেওয়াল আলমারি থেকে। একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, যাতে বিশ্বাস করেন সেই জন্য ওইভাবে বললাম। তবে বিশ্বাস করুন, আপনি কী জন্য এসছেন আর কেন ওইভাবে আমার গেঞ্জি দেখতে চাইছেন কিছুই বুঝতে পারছি না। পারবে পারবে, ঠিক সময় হলেই বুঝতে পারবে। আমার এই 16 বছরের পুলিশি জীবনে আমি কম কিছু দেখিনি। গতকাল রাত্রে তোমার গায়ে কি পোশাক ছিল সেগুলো এই মুহূর্তে একবার দেখাতে পারো? স্বচ্ছন্দে। এই সময় কাঞ্চন এলো এক কাপ চা নিয়ে। এখন তার ঘোমটাটা আর কলা বইয়ের মতন না। সে শ্যামাপদর দিকে কাপটা বাড়িয়ে ধরল।
ব্যাচেলার হলে যা হয়। শ্যামাপদ অতিরিক্ত মাত্রায় অমায়িক হতে চাইল। হেসে বলল, আপনাকে আবার মিছিমিছি কষ্ট করতে হলো। কাঞ্চন আর চোখে একবার শ্যামাপদকে দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শ্যামাপদ চায়ের কাপে চুমুক দিয়ে টেবিলের উপর রাখল। তারপরে অশোকের দিকে আবার ফিরে তাকালো। অশোক জিজ্ঞাসা করল, সত্যি করে বলুন তো এবার, ঘটনাটা কি ঘটেছে? শ্যামাপদ কাপ তুলে আরও একবার চুমুক দিল। তোমার কাছে আমি কোনো মিথ্যের কারবার নিয়ে আসিনি। এখন যা বললাম সেটা দেখাতে পারবে কিনা বলো তো? যতদূর মনে পড়ছে, উলের ট্রাউজারের উপরে শার্ট গায়ে দিয়ে ফোম জ্যাকেটটা চাপিয়েছিলাম। সেগুলো কোথায়? অশোক এক মুহূর্ত দেরি করলো জবাব দিতে। ও ভাববার চেষ্টা করলো যে শ্যামাপদর সমস্যাটা কি। শ্যামাপদ ভাবল যে পোশাকগুলো দেখাতে বোধহয় অশোক দ্বিধা করছে। সে শক্ত মুখে খানিকটা চিবিয়ে চিবিয়ে বলল, বারে বারে বুলবুলি ধান খেয়ে যাই, কিন্তু একদিন তাকে ফাঁদে পড়তেই হবে, এটা জেনে রাখা দরকার। এবার অনেক সাক্ষী আমার হাতে, এখন বের করো দেখিনি পোশাকগুলো। অশোক কিছু বুঝতে না পেরে এই ঘরেই ওয়ার্ড্রপের দিকে এগিয়ে গেল। পার্লার খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ওর পোশাকের কয়েকটি বের করে দেখালো। ছাই রঙের ট্রাউজার, টেরিকোটের শার্ট আর নীল রঙের ফোম জ্যাকেটটা ভালো করে খুঁটিয়ে দেখল। যেন খানিকটা আপন মনেই বলল, পোশাকের বর্ণনা ঠিকমতো মিলে যাচ্ছে দেখছি, তবে বলা যায় না, এরকম হয়তো আরও আছে। পোশাকগুলো বিছানায় রেখে শ্যামাপদ নিজের ওয়ার্ড্রপে আবার এগিয়ে গেল আর হ্যাঙ্গারে ঝোলানো পোশাকগুলো বের করে নিয়ে সবগুলোই বেশ ভালোভাবে দেখল। অশোক জানে একবার যখন শ্যামাপদর মাথায় চেপেছে তখন সে সব খুঁটিয়ে দেখবেই। এত কোনো কথা বলে লাভ নেই। ও আবার সিগারেট ধরালো। কাঞ্চন আবার এলো এক কাপ চা হাতে করে। কাঞ্চনের চোখে বিস্মিত জিজ্ঞাসা। অশোক বলল, ঠিক বুঝতে পারছি না, দারোগাবাবুর বোধহয় কিছু একটা সন্দেহ হয়েছে, তাই আমার জামা প্যান্টগুলো ভালো করে দেখছেন। শ্যামাপদ ফিরে তাকিয়ে কাঞ্চনকে দেখে একটু যেন অস্বস্তি বোধ করল। তারপরে শ্যামাপদ হঠাৎ ব্যস্ত হয়ে উঠল। তাড়াতাড়ি বলল, না না, জামা প্যান্ট চুরি হয়নি, আমি অন্য কারণে এগুলো দেখছিলাম। কাঞ্চন দেরি না করে খালি কাপ আর ডিশ নিয়ে চলে যাওয়ার আগে অশোকের দিকে একবার কটাক্ষ করল। অশোক একটু হাসল, গরম চায়ের কাপে চুমুক দিল, তারপরে গুনগুন করে উঠল। শ্যামাপদ ওয়ার্ড্রপের কাছ থেকে সরে এসে বলল, মনে খুব ফুর্তি দেখছি, আবারও গান গাওয়া হচ্ছে? গান করছি না, গুনগুন করছি। আপনার আপত্তি থাকলে তাও করবো না, তবে এটা তো থানার অফিস না, এটা আমার শোবার ঘর, সেখানেও কি গুনগুন করা বারণ? তোমার মনে রাখা উচিত আমি একটা তদন্তে এসেছি। আমি তো ভেবেছি আপনি সত্যি সত্যি আমার জামা কাপড়গুলোই দেখতে এসেছেন, যেন এর মধ্যে কিছু চোরাই মাল আছে। তাছাড়া তদন্তে এসেছেন বলছেন, কিসের তদন্তে তাও জানি না, কোন শ্রাদ্ধ বা বিয়ে। শ্রাদ্ধ বা বিয়ে? তার মানে কি বলতে চাও তুমি? আমি শ্রাদ্ধ বা বিয়ের তদন্ত করতে তোমার এখানে এসেছি? ওই বললাম আর কি, কথার কথা। অন্তত আমাকে তো আপনার বলা উচিত কিসের তদন্তে এসছেন। শ্যামাপদর চেহারা যেন বদলে গেল। তার ভঙ্গিতে একটা বিশেষ গুরুতর গাম্ভীর্য যেন। যদি বলি একটা খুনের তদন্তে, আর সেই খুনের সঙ্গে তোমার খুব ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানা গেছে, তাহলে কি খুব অবাক হবে? খুন? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এরকম বোধহয় দেখা যায়নি। খুনি তার নিজের থেকে যেচে কাকে কোথায় কখন খুন করছে সেটা পুলিশের সামনে মনে করতে পেরেছে। হয়তো ইতিহাস সৃষ্টি করার জন্যই কোনো খুনি যেচে সবকিছু বলে দিয়েছে, সেটা খুব একটা আশ্চর্যের ব্যাপার নয়। অন্তত সেই রকম ইতিহাস নিশ্চয়ই অশোক ঠাকুর সৃষ্টি করতে পারবে না। যাই হোক, তোমার সঙ্গে এখন তর্ক করতে চাই না, সে সময় আমার নেই, আর আমি তা চাইও না। জামা প্যান্টে আমি যা যা দেখতে পাবো আশা করেছিলাম তা পেলাম না, তবে রক্তের দাগ বা অন্য কিছু, তাই তো? শ্যামাপদ সে কথার জবাব না দিয়ে বলল, তবে গতকাল যে পোশাক পরে তুমি সন্ধে রাত্রে বেরিয়েছিলে সেগুলো পরে আমার দরকার হতে পারে। এবার আমি যা যা জিজ্ঞেস করছি প্রত্যেকটি কথার ঠিকমতো জবাব দাও তো। এই কাজগুলো থানায় গিয়ে করলেই ভালো হতো না? হতো যদি তোমাকে বিশ্বাস করা যেত তুমি অন্য কোথাও পালিয়ে যাবে না। এরকম সন্দেহ আপনি আগেও করেছেন, কিন্তু আপনার সন্দেহ টেকেনি। সেই জন্যই বলছি আপনি থানায় যান, আমি একটু বাথরুম টুম ঘুরে এসে সোজা আপনার কাছে থানায় চলে যাব। অন্যান্যবার আর এইবারে অনেক ফারাক, এবারে এত সহজে তোমাকে আমি ছাড়ছি না।
আপনি কি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এসেছেন নাকি? আনিনি, এবং তা আনতেই হবে এমন কোনো কথা নেই। আমি তোমাকে দরকার হলেই জিজ্ঞাসাবাদ করতে পারি, থানায়ও নিয়ে যেতে পারি। আর অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি করতে আমার বেশি সময় লাগবার কথা না। তবে আমি তোমাকে এখন বেশি সময় আটকে রাখবো না, বিশ্বাস করে ছেড়ে দিয়েই যাব, যাতে বাথরুমের কাজ ছেড়ে তুমি তাড়াতাড়ি থানায় চলে আসো। বাঁচালেন। আচ্ছা, সেদিন দেখলাম আপনি খুব কায়দা করে দাঁড়িয়ে আছেন থানার বারান্দায়, আর কে যেন আপনার ফটো খিঁচে নিচ্ছিল। তার মানে সে খুঁজে তোমার কি দরকার? এমনি হঠাৎ মনে পড়ে গেল, তাই জানতে ইচ্ছা করলো। অশোক! একটা ধমক দিয়েই শ্যামাপদ আঘাত করার জন্য হাত তুলল। অশোক যেন তৈরিই ছিল। সে জানে শ্যামাপদ রেগে গেলে হাত তুলতে সময় লাগে না। অশোক একটু দ্রুত সরে গিয়ে বলল, দেখবেন গায়েটায় হাত তুলবেন না, বৌদি বা পিসিমা দেখলে কি ভাববেন? এত বড় ছেলে। বেশি চালাকি করার চেষ্টা করো না, বলে দিচ্ছি। আমি তোমাকে কোনোদিনই বিশ্বাস করি না, লোকে তোমাকে যাই বলুক। যাই হোক, তুমি গতকাল রাত্রে 8টা থেকে 9:30 অবধি কোথায় ছিলে? যতদূর মনে পড়ছে সারদাবাবুর হোটেলেই ছিলাম। ওসব সারদাবাবুর হোটেলে বললে হবে না, সঠিক নাম করে বলো। সারদাবাবুর হোটেলের নাম তো মৃণালিনী বলেই জানি। তাহলে বলছো রাত্রি 8টা থেকে 9:30 অবধি তুমি মৃণালিনীতে ছিলে? সেরকমই তো মনে পড়ছে। ওরকম করে বললে হবে না, ওসব মনে হচ্ছে টচ্ছে শুনতে চাই না আমি, তুমি ঠিক করে বলো। অশোক যেন একটু ভাবল, বলল, প্রায় সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 9:15 বা 20 পর্যন্ত মৃণালিনীতে ছিলাম। কেন? মৃণালিনীতে তোমার যাবার দরকার কি পড়লো? তুমি তো সাধারণত সেখানে যাও না। আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কোথাকার বন্ধু? কি নাম? নাম প্রবীর গুহ ঠাকুরতা। ওদের বাড়ি পূর্ব 24 পরগনার কোনো ছোট শহরে। সেই শহরের নাম কি? অশোক শহরের নাম বলল। এখন অশোকের নিজের মনেই যেন জিজ্ঞাসা কৌতূহলটা তীব্র হয়ে উঠল। প্রবীরের কোনো বিপদ আপদ হলো কিনা কে জানে। ইতিমধ্যেই শ্যামাপদ খুনের কথা বলেছে, কিন্তু প্রবীরের সঙ্গে তার কি যোগাযোগ থাকতে পারে? শ্যামাপদ জিজ্ঞাসা করল, তোমার সঙ্গে প্রবীর গুহ ঠাকুরতার পরিচয় কতদিনের? তা অনেক কাল বলা যায়। আমার সঙ্গে প্রেসিডেন্সিতে পড়তো, পরে ইউনিভার্সিটিতে পড়েছিল। তোমার সেই বন্ধু এই শহরে গতকাল এসেছিল, তুমি কি আগে থেকেই জানতে? জানতাম। আসবার কয়েকদিন আগে ও আমাকে একটা পোস্টকার্ড ড্রপ করেছিল, কিন্তু এমন সময় ছিল না যে ওকে চিঠিতে আমাদের বাড়িতে উঠতে বলবো। শ্যামাপদর মুখ যেন ক্রমেই শক্ত হয়ে উঠল, আর অশোকের চোখের উপর তার চোখ যেন পিথে যেতে লাগলো। সে জিজ্ঞাসা করল, সে কি একলা এসেছিল? না, তার বোন ছিল সঙ্গে। বোন? অশোক কয়েক সেকেন্ড ভাবল। প্রবীরের সঙ্গে যে মেয়েটি এসেছিল তাকে বোন বলেই তো পরিচয় দিয়েছিল। অবশ্য কথাটা সত্যি নাও হতে পারে। অনেক বুদ্ধিমান ছেলেরাও অনেক সময় বোকার মতো কথা বলে। প্রবীর হয়তো সেরকমই বোকার মতো মেয়েটিকে তার বোন বলে পরিচয় দিয়েছিল। অশোকের এখন মনে হচ্ছে যে 2-4 মিনিটই তো দুজনকে একসঙ্গে দেখেছে সে। তখন যেন কেমন একটা সন্দেহ হয়েছিল যে মেয়েটি প্রবীরের বোন নাও হতে পারে। মেয়েটির নাম প্রবীর বলেছিল মন্দিরা। ও শ্যামাপদকে বলল, অন্তত আমাকে ওর বোন বলেই পরিচয় দিয়েছিল। তুমি কখনো তোমার বন্ধু প্রবীরদের বাড়িতে যাওনি? না, অনেকবার নিমন্ত্রণ করেছে, আজ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, প্রবীরের কি হয়েছে? সেসব কথা পরে। প্রবীর কি জন্য এই শহরে এসেছিল তোমাকে কিছু বলেছিল? হ্যাঁ, ওর বোনকে আমাদের এই শহরে কলেজে ভর্তি করবার জন্য এসেছিল। এত জায়গা থাকতে এখানেই কেন? সে জবাব দেওয়ার আমি কেউ না। আমাদের এখানকার কলেজের মেয়েদের বিভাগটার বাইরে বেশ সুনাম রয়েছে, আর মেয়েদের হোস্টেলটাও ভালো। তবুও কলকাতায় না গিয়ে এখানে এই শহরেই কেন? প্রবীর আমাকে যা বলেছিল সেটা হলো কলকাতার থেকে এই শহরটা আরো কাছে। তার চেয়েও বড় কারণ মেয়েকে কলকাতা থেকে পড়ানোটা বাবা মায়ের ইচ্ছে ছিল না। আমার অবশ্যই মনে হয়েছিল মন্দিরার মানে ওর বোনের রেজাল্ট মোটেও ভালো ছিল না, সেই জন্যই মফস্বল কলেজে ভর্তি করাতে নিয়ে এসেছিল। তুমি কি মেয়েটার রেজাল্টের কাগজ বা সার্টিফিকেট দেখেছিলে? না, প্রবীর যা বলেছে তার থেকে আমার এই ধারণা। শ্যামাপদ একটা গম্ভীর শব্দ করে কয়েক সেকেন্ড কি যেন ভাবল, তারপর বলল, খুব ভালো করে মনে করে বলো তো, তোমার বন্ধু প্রবীর আসার আগে তুমি মৃণালিনীতে গিয়েছিলে, নাকি সেখানে গিয়ে দেখেছিলে তারা এসে গেছে? ওরা আমার যাওয়ার পরে এসেছিল। যে সময় ওরা আসবে বলেছিল সে সময় আধ ঘন্টা পরে গেছিল, সেই জন্য আমি গিয়ে বসেছিলাম। কিন্তু আগে আমার কথার জবাব দাও, তারপরে তোমার কথা শোনা যাবে। তুমি গিয়ে কোথায় বসেছিলে? কেন? মৃণালিনী একতলায়, অফিস ঘরের সামনে, বোর্ডারদের বসবার ঘরে, যে ঘরে খবরের কাগজ ম্যাগাজিন সব থাকে। তুমি কি তখন একলাই সেই ঘরে ছিলে?
না, আর একজন ছিল, তাকে আমি মিলেনি একজন বোর্ডারই মনে করেছিলাম। কি রকম দেখতে? অত কি আর মনে আছে? বয়স বেশি না, আমার থেকে একটু বড় হতে পারে। গলার কাছে সাদা বর্ডার দেওয়া নেভি ব্লু সোয়েটার তার গায়ে ছিল, এটুকুই মনে করতে পারি। ভেবে বলো তো, সেই লোকটা এই শহরের কেউ কি না? অশোক বিরক্ত হয়ে চুপচাপ একটা সিগারেট ধরালো, তারপর বলল, আদিবাসীদের তুলনায় এই শহরে লক্ষাধিক লোক আছে, আমি কি সবাইকে চিনে বসে আছি? শ্যামাপদ চোখ কুঁচকালো, যেন সে এই মুহূর্তেই কিছু একটা আবিষ্কার করে ফেলবে। বলল, ওসব কথা বলবার দরকার নেই। লোকটা তোমার চেনা নয়, এই তো বলতে চাও? তাই? আচ্ছা, তোমার বন্ধু প্রবীর আসবার আগে আর কারোকে আসতে দেখেছিলে কিনা মনে করতে পারো? পারি। প্রবীরা আসবার আগে কুলির মাথায় মোট চাপিয়ে একটি মেয়েকে আসতে দেখেছিলাম। বসবার ঘরে নাম, খোলা দরজা দিয়ে মৃণালিনীর অফিস ঘরটা দেখা যাচ্ছিল। আমি বসবার ঘর থেকে দেখেছিলাম একটি মেয়ে এসে ম্যানেজারের টেবিলের সামনে দাঁড়ালো। বয়স বোধহয় 22-24 হবে। আমি আবার মেয়েদের বয়সটা ঠিক বুঝতে পারি না। তো মেয়েটার চোখে চশমা ছিল মনে আছে। কিরকম দেখতে? মেয়েরা যে কেমন দেখতে হয় তাও আমি ভালো বুঝি না। দেখে শুনে তো ভালোই লাগছিল, রংটা যেন ফর্সায় ছিল, স্বাস্থ্যটাও ভালো। চশমার মধ্যে হলেও চোখ দুটো বেশ বড় বড়ই লাগছিল। তবে মেয়েদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, লজ্জা লাগে। লজ্জা করে? হ্যাঁ, কেন আপনার করে না? শ্যামাপদ চোখের পাতা কুঁচকে অশোকের দিকে তাকিয়ে দেখল যে তার চোখে সন্দেহের ছায়া। অশোক ঠাট্টা করছে কিনা সে সেটা বুঝতে পারে না। সে বলে ওঠে, আমি তো আর প্রেম করতে চাই না যে লজ্জা করবে। আমিও প্রেম করতে যাইনি, বিশ্বাস করতে পারেন। প্রথম একটা মেয়েকে দেখলাম, তার নাম জানি না, চিনি না, হঠাৎ প্রেম করা যায় নাকি? আমি এমনি সাধারণভাবে বলছি, মেয়েদের দিকে হা করে তাকিয়ে দেখতে লজ্জা করে। আমি তোমার সঙ্গে এখন এসব আলোচনা করতে আসিনি। মেয়েটা দেখতে কেমন তাই জিজ্ঞাসা করছি। ওই একবার তাকে যা মনে হয়েছিল তাই আপনাকে বললাম। তবে আমার এইটুকু মনে আছে, মেয়েটিকে যেন বোর্ডার্স বুক সই করতে দেখেছিলাম। কুলির মাথায় মালপত্র সহ দোতলায় ওটা সিঁড়ির দিকে যেতে দেখেছিলাম। এটা তোমার পরিষ্কার মনে আছে যে মেয়েটির চোখে চশমা ছিল? তাই তো মনে আছে। শ্যামাপদ এবার অশোকের খুব কাছে এসে ভুরু তুলল। এবার মনে করার চেষ্টা করো তো, মেয়েটিকে তুমি চেনো কিনা? চেষ্টা করার দরকার নেই, এমনি বলছি, মেয়েটি মোটেও আমার চেনা ছিল না। শ্যামাপদ কয়েক সেকেন্ড চুপ করে থেকে অশোকের দিকে তাকিয়ে রইল। তারপরে কি হলো? কি আবার, আমি একটা ম্যাগাজিন দেখতে লাগলাম। আরে না না, বসবার ঘরে যে আর একটা লোক ছিল সে কোথায় গেল? এতক্ষণে সে টোকিও বা ম্যানিলায় চলে গিয়েছে হয়তো। তার মানে? তা ধরুন, সেই লোকটার কাছে যদি প্লেনের টিকিট পাসপোর্ট থাকতো, এতক্ষণে সে দমদম দিয়ে টোকিও চলে যেতে পারত। অশোক! অমনি শ্যামাপদ একটা প্রচণ্ড হুঙ্কার দিয়ে উঠল। তা জানি, এখন যদি অনুমতি দেন দারোগাবাবু, আমি বাথরুমে যেতে পারি। নো, ইউ কান্ট গো। আমাকে পরিষ্কার করে বলো, সেই লোকটাকে তারপরে তুমি আর দেখেছিলে কি না? মনে করতে পারছি না। বেশ, সেই মেয়েটি আসার কতক্ষণ পরে তোমার বন্ধু সুবীর? প্রবীর? হ্যাঁ হ্যাঁ, ওই প্রবীর। প্রবীর গুহ ঠাকুরতা তার বন্যা কাকে নিয়ে কতক্ষণ পরে এলো? তা প্রায় মিনিট 20 হবে। তারপরে কি ঘটলো? আপনি যদি আমাকে একটু বলতে পারতেন কেন এইসব জিজ্ঞাসা করছেন, তাহলে আমি আরও ভালোভাবে জবাব দিতে পারতাম। সেসব আমি তোমাকে এখন কিছুই বলতে চাই না। যা জিজ্ঞাসা করছি তুমি তার জবাব দাও। নিজেকে এত বড় মনে করার কোনো কারণ নেই। তুমি গতকাল মৃণালিনীতে যতক্ষণ উপস্থিত ছিলে ততক্ষণ কি কি ঘটলো আমি সবই শুনতে চাই। অশোক বুঝল যে শ্যামাপদকে এখন নিরস্ত্র করা যাবে না। ও বলল, সকালবেলা এসে জ্বালাতন করলেন দেখছি। শুনুন তাহলে, প্রবীররা এলো, ওদের দেখে আমি অফিস ঘরে উঠে গেলাম। প্রবীরকে বললাম কেন আমাদের বাড়িতে না গিয়ে হোটেলে উঠেছে। প্রবীর জানালো এক রাতের জন্য আর আমাকে বিব্রত করতে চায়নি। তারপর যথা নিয়মে মৃণালিনীর ম্যানেজার ওদের নাম ধাম বয়স ইত্যাদি সব লিখে নিয়ে সই করিয়ে নিয়েছিল। দোতলায় ওদের ঘরটা ছিল 14 নম্বর। ওদের দুজনের সঙ্গে দুটো ব্যাগ ছাড়া কোনো মালপত্র ছিল না। বিছানা অবশ্য হোটেলেই পাওয়া যায়। ফর্মালিটি মিটে যাওয়ার পর ওদের সঙ্গে 14 নম্বর ঘরে গেছিলাম। সেই ঘরে গিয়ে প্রবীর ওর বোন মন্দিরের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। কয়েক মিনিট পরে মন্দিরাকে বিশ্রাম করতে দিয়ে আমি আর প্রবীর নিচের ঘরে গিয়ে বসেছিলাম। চা আর সিগারেট টানতে টানতে নিজেদের কথাবার্তা আলোচনা করেছিলাম। তারপরে 9টার একটু পরে আমি মৃণালিনী থেকে চলে আসি। এছাড়া আমার আর কিছু বলার নেই। কথা শেষ করে অশোক ফস করে আরও একটা সিগারেট ধরালো।
এবার আমাকে ছাড়ুন শ্যামাপদবাবু, আমাকে বাথরুমে যেতে হবে। শ্যামাপদ বেশ গভীর মনোযোগ দিয়েই অশোকের কথাগুলো শুনছিল। বলল, তাহলে ঘটনাটা কি ঘটেছে তা তোমার জানাই আছে দেখছি। সেটা আবার কি করে দেখলেন? তোমার কথাই, তুমি তো শুনতে চাইলে না যে ঘটনাটা কি ঘটেছে। অনেক আগেই শুনতে চেয়েছি, আপনি বলতে চাননি। এখন আমার মনে হচ্ছে ওসব আপনাদের ব্যাপার, আপনারাই বুঝুন গে। আমার যা যা জানা ছিল তাই বলে দিলাম। শ্যামাপদ সন্দিগ্ধ চোখে অশোকের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। কেবল সন্দিগ্ধ না, তার মধ্যে যেন একটা তীব্র অনুসন্ধিৎসাও রয়েছে। বলল, তোমাকে আমি আর বেশিক্ষণ আটকে রাখবো না। তুমি এতক্ষণ ধরে আমাকে সত্যি বলেছো কিংবা মিথ্যা বলেছো, সেসব প্রসঙ্গ আমি আর এখন তুলতে চাই না। অশোক যেন এবার একটু গলা ছেড়েই গুনগুন করে উঠল। শ্যামাপদর চোখ ছিল এমনিই লাল, সেটা আরও লাল হয়ে উঠল। গুনগুন করাটা থামবে না নাকি? বলুন না কি বলছেন, আমি ঠিকই শুনছি। তুমি বললে তোমার বন্ধু প্রবীরের সঙ্গে একবার মাত্র কয়েক মিনিটের জন্য ওপরে গেছিলে, সেটা কি ঠিক? অন্তত আমার নিজের তো তাই মনে আছে। তারপরে আর যাওনি চলে আসার আগে? মনে পড়ছে না। মনে পড়ছে না বললে হবে না, ডেফিনিট করে বলো তুমি আর দোতলায় গেছিলে কিনা। না। সেই চশমা পরা মেয়েটি তোমার চেনা না বললে, এখন কি তার মুখটা মনে করতে পারছো? না। মেয়েটার নাম দীপান্বিতা বসু, অন্তত মৃণালিনীর বোর্ডার রেজিস্টারে তাই লেখা আছে। থাকতে পারে, তাতে আমার কোনো মাথা ব্যথার কারণ দেখছি না। সেই মেয়েটি মানে দীপান্বিতা বসু খুন হয়েছে। যেন জানতে না, তাই আমার মুখ থেকে শুনতে চাইলেন। শ্যামাপদ যেন অশোকের কথায় প্রায় কানই দিল না। মুহূর্তের মধ্যে একরাশ চিন্তা আর প্রশ্ন যেন ওর মাথায় ঝড় তুলল। অশোক আপ্রাণ চেষ্টা করলো মেয়েটার মুখ মনে করতে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারল না। অবশ্য মনে রাখবার মতো করে মেয়েটির দিকে তাকায়ও নি সে। মৃণালিনীতে কত বোর্ডার আসে, কত বোর্ডার যায়, অশোক কোনোদিনও কাউকে ভালো করে তাকিয়ে দেখেইনি। শ্যামাপদ কী ভাবলো কে জানে। সে আবার বলতে শুরু করলো যে মেয়েটি মানে সেই দীপান্বিতা বসু যে খুন হয়েছে, সে ছিল 3 নম্বর ঘরে, আর 14 নম্বরের ঠিক উল্টো দিকের ঘরে। এই সংবাদটা যেন অশোককে আরও কৌতূহলী করে তুলল। কিন্তু ও কোনো কথাই বলল না। শ্যামাপদ নিজের থেকেই বলল, 1 নম্বর থেকে 8 পর্যন্ত গিয়ে আবার 9 নম্বর থেকে উল্টো দিকের শুরু, মাঝখানে চওড়া বারান্দা। তোমার বন্ধু প্রবীর গুহ ঠাকুরতা বা তার বোন মন্দিরা ছিল ঠিক তার উল্টো দিকের ঘরেই। সবই তো বুঝলাম, কিন্তু মেয়েটি কখন খুন হয়েছে, কেউ কিছু টের পেয়েছে কিনা সেসব জিজ্ঞাসাবাদ করেছেন? করেছি, কিন্তু আমি জানতাম আসল খবর কিছুই পাওয়া যাবে না। কেন? ভেবেছিলাম তোমার বন্ধু প্রবীর গুহ ঠাকুরতা কিছু বলতে পারবে, কিন্তু সে সকাল 7টাতেই হাওয়া কেটেছে। হ্যাঁ, সেরকমই কথা ছিল। সকালবেলায় ওদের কলেজে যাবার কথা। যদি ওর বোনকে ভর্তি করতে পারে, তাহলে ভর্তি করিয়ে হোস্টেলে সিট অ্যারেঞ্জমেন্ট করেই প্রবীরের চলে যাবার কথা ছিল, আর ওর বোন থেকে যাবে। তবে এই কথাও বলেছিল, যদি ভর্তি করাতে না পারে তাহলে বোনকে নিয়ে যে ট্রেন পাবে সেই ট্রেনেই চলে যাবে। সেসব আমি জানি না। মোটের ওপর তোমার বন্ধু তার বোনকে নিয়ে সকাল 7টাতেই ম্যানেজারকে বলে টাকা মিটিয়ে চলে গেছে। তাই তো যাবে, কথা সেরকমই ছিল। এক রাত্রি বাস করবার জন্য ওদের পুরো একদিনের ভাড়াই দিতে হয়েছে। প্রবীর যদি জানতো তাহলে আজও আমার বাড়িতেই থাকতো। কলেজে ওদের খোঁজ নিয়েছিলেন? না, কলেজের কথা হোটেলের ম্যানেজার কান্তিচরণ বাবু জানতেন না। এটা তোমার মুখ থেকেই শোনা যাচ্ছে যে ওরা কলেজে এসেছিল। আমি এখনই খবর নিচ্ছি, তবে তোমাকেও আমি চোখে চোখে রাখতে চাই। আমাকে? হ্যাঁ, তোমাকে। গতকাল সন্ধেই তোমার মৃণালিনীতে যাওয়া, দীপান্বিতা বসুকে আসতে দেখা, তারপরেই তোমার বন্ধুর আগমন, সঙ্গে বোন, এবং খুনের ঘর আর তোমার বন্ধুর ঘর মুখোমুখি। এই সমস্ত যোগাযোগগুলোকে আমি উড়িয়ে দিতে পারি না, আর দেবও না। আর হ্যাঁ, যে কথাটা তুমি অস্বীকার করলে, রাত্রে তুমি আর দোতলায় যাওনি, সেটা যে মিথ্যে কথা তার প্রমাণ আমি পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, যাকে বলে একেবারে আই উইটনেস। শ্যামাপদ কথাটা বলে অশোকের প্রতিক্রিয়া দেখবার জন্য তার মুখের দিকে দেখল, আর আবার বলল, সেই জন্যেই কোনো ব্যাপারটাকে আমি মোটেই সাদা চোখে দেখছি না। একেবারে আই উইটনেস বলছেন? হ্যাঁ, আই উইটনেস। শুধু তাই নয়, তোমার বন্ধু প্রবীর যখন নিচে বসার ঘরে বসেছিল, তখন তুমি একলাই একবার উপরে গেছিলে। কেন আর কোথায় গেছিলে সেটা এখন জানতে চাই। অশোকের মুখে কোনো ভাব ফুটে উঠল না। আপনাকে তো আমি আগেই যা বলবার বলে দিয়েছি, নতুন করে আমার কিছু বলবার নেই। শ্যামাপদ হাতাটা গুটিয়ে কবজির ঘড়িটা দেখে বলল, যাই হোক, এই মেয়েটির খুনের ব্যাপারে ইউ আর ওয়ান অফ দ্য সাসপেক্ট। শহর ছেড়ে কোথাও যাবার চেষ্টা করো না, খোঁজ করলে যেন তোমাকে পাওয়া যায়। আমি এখন চললাম।
ডেড বডি কি এখনো মৃণালিনীতে আছে? তাহলে কি দেখতে যেতে? একবার যাওয়া যেত। তার উপায় আমি রাখিনি। ডেড বডি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়ে এসেছি। অশোক আর কিছু বলল না। শ্যামাপদ চলে গেল। কিন্তু অশোক নিশ্চিন্ত হতে পারল না। শ্যামাপদ যাই বলুক, ব্যাপারটা নিয়ে না ভেবে সে পারছে না। স্নানের পরে কাঞ্চন এলো ওকে জল খাবার দিতে। প্রসঙ্গটা তখন আবার উঠল। কাঞ্চন বলল, আমি তো অনেক আগেই শুনেছি মৃণালিনীতে একটা মেয়ে খুন হয়েছে। অশোক জিজ্ঞাসা করল, আর কি কি শুনেছো? আমাদের বাড়ির খবর হলো বাড়ির ঝিদের মুখে। আমাদের বাড়ির ঝিরা যা বলল তাহলে একটা মেয়েকে হোটেলে ঘরে ছুরি মেরে খুন করে গেছে। যে খুন করে গেছে সে নাকি একটা ছেলে, যার সঙ্গে মেয়েটার ভাব ছিল। মেয়েটা নাকি সেই ছেলেটাকে ঠকিয়েছে, মানে অন্য ছেলের সঙ্গে প্রেম করছিল, তাই ভুলিয়ে ভালিয়ে হোটেলে নিয়ে এসে খুন করে রেখে গেছে। তাহলে তো সবটাই জানাজানি হয়ে গেছে। তার যে ছেলেটা খুন করেছে সে গেল কোথায়? তুমি কি আমাকে ও বাড়ি ঝি পেয়েছো নাকি যে ওভাবে জিজ্ঞাসা করছো? না না, তোমার ঝিয়ের কথাই জিজ্ঞাসা করছি। সে ছেলেটার বিষয়ে কি বললো? খুন করে সে গেল কোথায়? কোথায় আবার যাবে? খুন করে খুনিরা যা করে সেও তাই করেছে, পালিয়েছে। অশোক খাওয়া শেষ করে একটা সিগারেট ধরালো। কাঞ্চন জিজ্ঞাসা করল, তোমার কাছে ওই দারোগাটা এসেছিল কেন? বলতে যে আমি মেয়েটাকে খুন করেছি। মরণ! তোমার শ্যামাপদ দারোগাকে আমি প্রথম দেখলাম। দেখলেই তো মনে হয় খেজো গোয়ার। তা একটু আছে, তবে লোকটা খুব ভালো। সোনার পাথর বাটি। দারোগা আবার ভালো হয় কোন কালে? ওই একটা ভুল ধারণা নিয়ে বসে আছে। দারোগা ভালো লোক হবে না কেন, তবে লাইনে একটা দোষ আছে, ঘুষ খাওয়া। শ্যামাপদ ও ব্যাপারে একবারে 100 ভাগ খাঁটি। ঘুষের ব্যাপারে না হয় খাঁটি হলো, আর অত্যাচারের ব্যাপারে? যাই বলো, পুলিশ বাবু লোক ভালো নয়। যত লোক আছে জিজ্ঞেস করে দেখো। তাছাড়া এই শ্যামাপদ তোমাকে কি করে খুনি ভাবছে? লোকটার বুদ্ধি শুদ্ধি আছে তো? অশোক সিগারেটে টান দিয়ে হাসল। সেই জন্যই শ্যামাপদের উপরে তোমার রাগ? বয়েই গেছে। তা না, শ্যামাপদের যথেষ্ট বুদ্ধি আছে। সে সরাসরি খুনি বলছে না, বলছে এই খুনের ব্যাপারে আমি একজন সন্দেহভাজন ব্যক্তি, অর্থাৎ সাসপেক্টেড। সেটা কিন্তু শ্যামাপদ মিথ্যে বলেনি। মিথ্যে বলেনি? কাঞ্চনের মুখে তখন রাজ্যের বিস্ময় আর জিজ্ঞাসা ফুটে উঠল। ঠিক তাই বলে অশোক মোটামুটি ঘটনাটা ব্যক্ত করল। কাঞ্চন মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। অশোকের চোখে একটা চিন্তার ছায়া দেখা দিল, সেই সঙ্গে ঠোঁটের কোণে একটু হাসিও। পর মুহূর্তে ওর চোখ দুটো ঝিলিক দিয়ে উঠল। তারপর সে যা বলল তা অনেকটা এইরকম, আমি বুঝিয়ে দিচ্ছি যে এই খুনের ব্যাপারে আমাকে কেন একজন সাসপেক্ট হিসাবে চিন্তা করা হচ্ছে। ধরো আমি সাধারণত ওই হোটেলে খেতে যাই না, কিন্তু গতকাল গিয়েছিলাম কারণ আমার এক বন্ধু আসবে বলে। আগেই খবরটা দিয়েছিল। চিঠিটা শ্যামাপদ দেখতে চাইনি, বোধহয় ভুলে গেছে। সে যাকে, মৃণালিনীতে আমি আগে গেলাম। আমার বন্ধু তখনও এসে পৌঁছয়নি। আমি একলা একলা বসবার ঘরে বসে যখন খবরের কাগজে দেখছি, তখনই সেই মেয়েটি এলো, মানে যেই মেয়েটি তার ঘরে খুন হয়েছে। আর কেই বা জানতে যাচ্ছে যে আমি ওই সময় আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। ধরেই নেওয়া যাক না কেন যে আমি সেই মেয়েটির জন্যই, অর্থাৎ তাকে খুন করার জন্য আগেই মৃণালিনীতে ওত পেতে বসেছিলাম। কাঞ্চন বলে উঠল, কিন্তু কেন? খামোকা একটা মেয়েকে তো আর কেউ খুন করতে চায় না। অশোক বলল, ধরেছ ঠিকই, মোটিভটা কি? সব খুনের পেছনেই যাকে বলে একটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ মোটিভ। কিন্তু আমার বেলায় আমাকে যদি একটা সাসপেক্ট বলে ধরাই হয়, তাহলে আমার মোটিভটাও ভেবে দেখতে হবে। কিন্তু তার জন্য পরেও সময় পাওয়া যাবে। আপাতত আমাকে জানিয়ে রাখা যাক আমি সন্দেহের ঊর্ধ্বে নেই। বলে অশোক কাঞ্চনের দিকে তাকালো, সিগারেটে টান দিল, তারপর আবার বলল, এখন তুমি ভুলে যাও আমি কে, আমি কি করি, কাদের বাড়ির ছেলে। কাঞ্চন খাটের উপর বসে অশোকের কথাগুলো মন দিয়ে শুনতে শুনতে পা দোলাচ্ছিল। বলল, হ্যাঁ, ব্যাপারটা ভজঘট মনে হলো, মোটামুটি বুঝতে পারছি। পারছো তো? এখন পা দোলানিটা থামাও। মেয়েদেরও ওরম করে পা দোলাতে নেই। অশোক কথাটা যেন এমনই আচমকা বলল যে কাঞ্চন প্রায় চমকেই উঠেছিল। পা তোলানো থামিয়ে ভুরু কুচকে সে অশোকের দিকে তাকালো, তারপর সরসে বলল, 1000 বার পা দোলাবো, আমি ওসব মানি না। হ্যাঁ, যে বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করছিলাম সেই বিষয়টা আবার ধরা যাক। তাড়াতাড়ি আরও একটা সিগারেট ধরিয়ে অশোক জিজ্ঞাসা করল,
কিন্তু অশোক যত সহজে সমস্ত অবস্থাটাকে সহজ করে নিতে পারে, কাঞ্চন কিন্তু তা পারে না। তার একটু সময় লাগে। ফলে দুজনেই খানিকক্ষণ চুপ থাকে। তারপর কাঞ্চন বলে, তোমার এই শ্যামাপদ দারোগার বুদ্ধি নিয়ে আমি কিছু বিচার করতে চাই না। কিন্তু তোমাকে আমি আগেই বলেছি, শ্যামাপদ তার চিন্তা ভাবনার দিক থেকে যা বলেছে সেটা ঠিকই বলেছে। আমি তোমাকে আগেই বলেছি আমি কে, কোন বাড়ির ছেলে, এসব এখন ভুলে যাও। বেশ, ভুলে গেলাম। গেলে তো? এবার ভাবো, আমার বন্ধুর আসার কথা বলে আমি মৃণালিনীতে গেলাম, কিন্তু তখন আমার বন্ধু আসেনি। এলো সেই মেয়েটি, দীপান্বিতা বসু, যার নাম, যে খুন হয়েছে। আমি বললাম আমি মেয়েটিকে দেখেছি মাত্র, কিন্তু সেটাই আমার সাফাইয়ের পক্ষে বড় যুক্তি না। তার কিছুক্ষণ পরে এলো আমার বন্ধু একটি মেয়েকে সঙ্গে নিয়ে, পরিচয় দিল তার বোন। তাদের সঙ্গে আমি ওপরে গেলাম। এবার মুখোমুখি ঘরের নম্বরগুলো দেখো। বলে অশোক দেশলাইয়ের কাঠি বের করে সাজালো। প্রথম রোতে রয়েছে 1 থেকে 8 পর্যন্ত, আর পরের রোতে রয়েছে 16 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ 1-এর নিচে 16, 2-এর নিচে 15, 3-এর নিচে 14, 4-এর নিচে 13। এইভাবে সাজিয়ে সে স্পষ্টভাবেই দেখালো যে দীপান্বিতা বসু যে খুন হয়েছে আর ওর বন্ধু প্রবীর গুহ ঠাকুরতা যে ঘরে উঠেছে, অর্থাৎ 3 নম্বর আর 14 নম্বর, এই ঘর দুটো মুখোমুখি। মাঝখানে বারান্দা এবং মুখোমুখি ঘর দুটো দেখিয়ে অশোক বলল যে সে গিয়েছিল 3 নম্বর ঘরের বিপরীত দিকে। গিয়েছিল তার বন্ধু আর তার বোনও। কয়েক মিনিট পরে বন্ধুর বোন মন্দিরাকে রেখে অশোক আর তার বন্ধু নিচে চলে আসে। 9টা বাজার একটু পরে সে বাড়ি চলে আসে। প্রবীর বলেছিল যে পরের দিন সকালে, মানে সকাল 7টায় ওর বোনকে নিয়ে ও কলেজে যাবে। সকালবেলাতেই কলেজে মেয়েদের বিভাগ খোলা থাকে। প্রবীর আরও বলেছিল যে বোনকে যদি সে ভর্তি করতে পারে তাহলে হোস্টেলে রাখার ব্যবস্থাও সে করবে, আর ভর্তি করতে না পারলে সে বোনকে নিয়ে চলে যাবে। বোধহয় তাই গিয়েছে। এখন আসা যাক অশোকের ব্যাপারটায়। সোয়া 9টা অবধি সে ছিল মৃণালিনীতে, তাই সেই হিসাবে সেও সাসপেক্ট। তাছাড়া শ্যামাপদর কাছে এমনও খবর আছে যে সে চলে আসার আগে সে নাকি আরও একবার গিয়েছিল ওপরে। কাঞ্চন অশোকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, গেছিলে নাকি? না, তবে যাওয়ার ইচ্ছে ছিল, যেতামও। যদি প্রবীর বোন মন্দিরে আমার সঙ্গে মোটামুটি ভদ্র ব্যবহার করতো তাহলে ভদ্রতা খাতিরে বিদায় নিয়ে আসার জন্য যেতাম। কিন্তু মন্দিরে যেন আমার সঙ্গে ভালো করে কথা বলতেই চায়নি। একবার মাত্র মুখের দিকে তাকিয়েছিল, হাত তুলে কোনো রকমের নমস্কার বিনিময় করেছিল। তবে সে কয়েক মুহূর্তেই মন্দিরেকে আমার কলেজে পড়বার বয়সের মেয়ে বলে মনে হয়নি, তুলনায় যেন একটু বড়ই লেগেছিল। তবে সেটা আমার দেখার ভুলও হতে পারে। তাহলে শ্যামাপদকে কে বলল যে তুমি চলে আসার আগে ওপরে গেছিলে? সেটা আমি জিজ্ঞাসা করিনি, তার কারণ আছে। কথাটা যেই বলে থাক, হয় সে ভুল করে বলেছে অথবা ইচ্ছে করে মিথ্যে কথা বলেছে। আর যদি ইচ্ছে করে মিথ্যে বলে থাকে কেউ, তবে সেই লোক খুনের সঙ্গে জড়িত অথবা নিজেই খুনি। মোটের ওপর এবারে নিশ্চয়ই বুঝতে পারছো আমাকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যায় না। হ্যাঁ, রীতি নিয়মের দিক থেকে তোমাকে সন্দেহভাজনই বলতে হবে। নিয়ম নীতির দিক থেকে না, সম্ভাবনার দিক থেকে। অর্থাৎ খুন করবার সম্ভাবনা থেকেই আমি পুলিশের কাছে সন্দেহভাজন। শুধু আমি না, সন্দেহভাজন এখন অনেকেই। মৃণালিনী হোটেলের ম্যানেজার থেকে ঝি, চাকর, ঠাকুর এবং বোর্ডাররা কেউই বাদ যেতে পারে না। কম সন্দেহভাজন যারা, তারা হলো পুরনো বোর্ডাররা, অর্থাৎ যারা অধিকাংশই কম টাকায় নিচের তলায় থাকে। তারা এই জন্য কম সন্দেহভাজন, তারা বিশেষভাবে পরিচিত পুরনো লোক বলে। তারা কেউ খুন করলে মৃণালিনীর 3 নম্বর ঘর বেছে নিত না। তাহলে তুমি বা সন্দেহভাজন হবে কেন? তোমার কিছু না হোক, 8-10 পুরুষের বাস এই শহরে। যখন এই শহর এদো পাড়াগা ছিল, তোমার জন্ম এই শহরে, তুমি তো পুরনো লোক। কথাটা একদিক দিয়ে খুব ভুল বলনি, কিন্তু তোমাকে একটা কথা আগেই মনে রাখতে বলেছি। মৃণালিনীতে আমার আসা যাওয়া ছিল কালে ভদ্রে। সেই হিসেবে আমি হঠাৎ গতকাল সন্ধ্যে রাতে গিয়েছিলাম, আর গতকালই খুনটা হয়েছে। সেই জন্যে আমার উপরে সন্ধ্যের ছায়া পড়ে। আমি ওপরেও গেছিলাম, আর সেটা 3 নম্বরে মুখোমুখি, 14 নম্বরে। কাঞ্চন অশোকের চোখের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। এমনকি তার চোখে যেন একটা অন্যমনস্ক জিজ্ঞাসার ভাব। অশোক জিজ্ঞাসা করলো, কি হলো? ভাবছি। কাঞ্চনের চোখ যেন অশোকের চোখের উপর থেকে আর সরল না। অশোক বলল, তার মানে তুমি ভাবছো আমার পক্ষে দীপান্বিতা বসুকে খুন করা সম্ভব কিনা? কাঞ্চন যেন হঠাৎই চমকে উঠল। যা, তোমাকে আমি তাই কখনো ভাবতে পারি নাকি?
মনে হয় ভাবছিলে, ভাবতে চেষ্টা করছিলে আমি কোনো রকমের কাটা সরাবার জন্য একটা ফাঁদ পেতেছিলাম কিনা। কাঞ্চনের হাসি দেখেই বোঝা গেল সে যেন অশোককে নিয়ে কল্পনা করারই চেষ্টা করছিল। অশোক বলল, খুনের কিনারা করতে হলে তোমাকে প্রত্যেককে নিয়েই ভাবতে হবে। তোমার বাস্তব কল্পনাকে যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খ করে ভাবতে হবে এবং একের পর এক প্রতিটা চরিত্র বিশ্লেষণ করতে হবে। কিন্তু তার আগে দরকার। অশোক সিগারেটে টান দিয়ে মনে মনে ভাবতে লাগলো। কাঞ্চন জিজ্ঞাসা করল, তার আগে জানা দরকার গতকাল মৃণালিনীতে আর কোনো নতুন লজার্স এসেছিল কিনা, এসে থাকলে কজন, কদিনের জন্য, তারা সবাই মৃণালিনী ছেড়ে চলে গিয়েছে কিনা। একটা সিদ্ধান্ত করে নিতে পারলে সুবিধা হয়। তাহলে খুনটা ঘটবার আগে কেউ এই শহরে বাইরে থেকে প্ল্যানটা ছকে এসেছিল কিনা। সমস্ত ঘটনার পিছনে যে বাজারে রয়েছে তারা কি এই শহরের না বাইরের। যেহেতু ঘটনাটা হোটেলেই ঘটেছে সেহেতু মনে হয় বাইরের লোকেরা এই শহরে এসে খুনটা ঘটিয়ে গেছে। সে বিষয়ে সন্দেহ আছে নাকি তোমার? নিশ্চয়ই তাই। আবার তা নাও হতে পারে। আমার তা মনে হয় না। এই শহরের ব্যাপার হলে কেউ হোটেলে গিয়ে কিছু করতো না। এই নিশ্চয়ই বাইরের লোকের কাজ। প্রথমত কথা হচ্ছে এই শহরে অধিবাসী এত বেড়ে গেছে সবাই সবাইকে চিনে, একথা আর বলা যায় না। আমি তো অধিকাংশ লোককে চিনি না, অথচ এই শহরে তারা বাড়ি ঘর করে বসবাস করছে। দেশ বিভাগের পর আর জোর করে বলা যায় না আমরা সবাই সবাইকে চিনি, সেটা সম্ভব নয়। অতএব কেউ যদি বিভ্রান্ত করার জন্যই খুনের জায়গাটা হোটেলে ঠিক করে থাকে তবে আশ্চর্যের কিছু নেই। কাঞ্চনের যেন বুঝতে অসুবিধা হলো, তাই অশোক আবার বলল, যাতে সবাই ভাবে যে খুনটা যখন হোটেলে ঘটেছে তখন নিশ্চয়ই বাইরের লোকেরাই খুনটা করে গেছে। মেয়েটিও বাইরের, খুনিও বাইরের, অথচ সে হয়তো এই শহরের কোনো অংশের 2 লক্ষ মানুষের একজন। মেয়েটি হয়তো এই শহরেরই। সমস্ত ব্যাপারটা হোটেলে ঘটানো হয়েছে কেবলমাত্র চোখে ধুলো দেওয়ার জন্য। কিন্তু সে কতক্ষণের জন্য? নামধাম তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। অত সহজ নয় কাঞ্চন ঠাকুরান। নামধামগুলো সবই হয়তো ফিকশিয়াস, মানে মিথ্যে। এরকম অবস্থায় থানায় খবর না দিলে খবর পাওয়া মুশকিল। যেমন ধরো আমি একটি যুক্তি দিচ্ছি, দীপান্বিতা মানে যে মেয়েটি খুন হয়েছে তার হয়তো একজন প্রেমিক ছিল, বাড়িতে বাধা, বিয়ে করতে পারবে না, তখন পালাবার মতলব করলো। অন্যদিকে প্রেমিকটি হয়তো মেয়েটির হাত থেকে নিষ্কৃতি পেতে চাইছে বা যেভাবেই হোক মেয়েটিকে সরানো সে দরকার বোধ করলো। মেয়েটিকে সে মেনে নিতে একটা রাত্রি বাস করতে বলল। উদ্দেশ্য পরের দিন তারা এই শহর ত্যাগ করে অন্য কোথাও চলে যাবে। মেয়েটি তাই ভেবে সরল বিশ্বাসে মেনে নিতে এসে উঠল ঠিক সন্ধ্যে রাতের ঝোঁকে, যখন তাকে অনেকেই খেয়াল করবে না। তারপরেই কোনো এক সময় খুনির আবির্ভাব। সে দীপান্বিতার সঙ্গে তার ঘরে গিয়ে দেখা করলো। সেখানেই তাকে খুন করে যেমন এসেছিল তেমনই চলে গেল। এমন ঘটে থাকলে খুব একটা আশ্চর্য ঘটনা নয়। কাঞ্চন শুনল কিন্তু কোনো কথা বলল না। সে চিন্তার মধ্যে ডুবে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়ল। অশোক নিজেও ভাবল, বলল, অবশ্যই আমি সবই অন্ধকারে ঢিল ছুটছি, কিছুই ঠিক অনুমান করতে পারছি না। প্রথমত জানা দরকার মেয়েটি কিভাবে মারা গেছে, মানে কিভাবে তাকে খুন করা হয়েছে। মনে হয় রক্তপাত ঘটিয়ে খুন করা হয়েছে, কারণ শ্যামাপদ এসে আমার সমস্ত ট্রাউজার জামা দেখে গেছে। তবু ময়নাতদন্তের রিপোর্টটা খুবই দরকার। হয়তো মেয়েটা প্রেগনেন্ট ছিল। যদি তাই হয় তবে আমার গল্পটা সত্যি হওয়ার সম্ভাবনা বেশি। যার দ্বারা দীপান্বিতা কনসিভ করেছে সে হয়তো এই ব্লান্ডারটা করে বসে আছে। মোটের ওপর আমার একবার মৃণালিনীতে যাওয়াটা জরুরি দরকার, তা না হলে অন্ধের মতো হাতড়াতে হবে। তবে তোমাকে একটা কথা বলে রাখতে পারি, এই খুনের ব্যাপারে আমার বন্ধু প্রবীর গুহ ঠাকুরতা একটা বড় সাসপেক্ট। খুনের সন্দেহ থেকে তাকে নিষ্কৃতি দেওয়া যায় না। কি করে? সে গতকাল সন্ধে রাতে দীপান্বিতার একটু পরে এসেছে। মুখোমুখি ঘর, দরজা খোলা থাকলে পর্দার পাশ দিয়ে 2 ঘরেই দেখাদেখি করা যায়। অবশ্যই দেখাদেখি করাতে কিছু যায় আসে না, কিন্তু আজ সকালেই 7 তাড়াতাড়ি হোটেল ছেড়ে এই শহর ছেড়ে প্রবীর চলে যাওয়াটা কেমন যেন খাপ ছাড়া। প্রবীর যদি আমাকে বলেছিল চাকরিতে কামাই করা ওর কিছুতেই চলবে না, সেজন্য বোন যদি ভর্তি হতে পারে ভালো, না হলে বোনকে বাড়ির পথে বাসে তুলে দিয়ে ও চলে যাবে সোজা কলকাতায়। তোমার বন্ধু প্রবীরে যদি সেরকমই কোনো ইচ্ছে থাকতো তাহলে সে বোনকে সঙ্গে নিয়ে আসতো না, বা এই ধরনের একটা অছিলা করে আসতো না। তার থেকে বড় কথা, সে তোমাকে জানিয়েই আসতো না। চুপি চুপি নিজের কাজ করে মৃণালিনী থেকে সে হাওয়ার মতো মিলিয়ে যেত। মিছিমিছি নিজের আসল পরিচয়টা দিত না। চমৎকার। কিন্তু তুমি কি এখন হোটেলে যাবে নাকি? ইচ্ছা তো তাই, কিন্তু সেখানে শ্যামাপদ আমার কি পজিশন করে রেখে এসেছে কে জানে। হয়তো গিয়ে শুনবো মৃণালিনীতে আমার ঢোকাই বারণ। কি দরকার তোমার মৃণালিনীতে যাবার? নিশ্চয়ই সেখানে তোমার যাওয়া বারণ।
তুমি যখন একজন সাসপেক্ট, তখন খুনের স্পটে তোমাকে যেতে দেবে না নিশ্চয়ই। তুমি তো প্রমাণ নষ্ট করতে পারো। শ্যামাপদ সেই রকমই ভাবে। দেখি, ঠিক নেই কিছু। মোটের ওপর কোনো গোলমাল বাঁধিয়ে বসো না। শ্যামাপদ তোমাকে বিপদে ফেলার জন্য অনেক দিন থেকেই তককে তককে আছে। কাঞ্চন চলে গেল। অশোক আরও একটা সিগারেট ধরালো। অশোকও নিজের মনের সমস্ত পরিস্থিতিটা চিন্তা করলো। খুব মনোযোগ দিয়ে ভাবার চেষ্টা করলো যে গতকাল 7টার সময় মৃণালিনীতে যে বসবার ঘরে বসেছিল, তখনই দীপান্বিতা এলো। সেই যে দীপান্বিতা বসু, তাতে কোনো সন্দেহ নেই, কেননা ম্যানেজারকে সে 3 নম্বরের ঘরের কথা বলতে শুনেছিল। কিন্তু দীপান্বিতার চেহারাটা কিছুতেই পরিষ্কার করে মনে করা যাচ্ছে না, এবং সেটা সম্ভবও না। একটা ম্যাগাজিন পড়তে পড়তে 2-1বার মুখ তুলে দেখেছিল। প্রবীরের আসার অপেক্ষা ছিল বলেই অফিস ঘরের দিকে মাঝে মাঝে ওর চোখ পড়ছিল, আর তার মধ্যেই মেয়েটিকে দেখেছিল। চোখে চশমা, স্বাস্থ্যটা ভালোই, দীর্ঘাঙ্গী, কিন্তু তেমন করে তার চোখ মুখ কিছুই মনে করা যাচ্ছে না। একবার যেন মনে হয়েছিল যে মেয়েটির চোখ বোধহয় বড়ই। নামধাম লেখা এবং শোয়ের পরে ম্যানেজারের গলা শুনতে পেয়েছিল, বিষ্টু, এই ভদ্রমহিলাকে দোতলার 3 নম্বরের ঘরটা খুলে দিয়ে এসো। অশোকের পক্ষে স্মরণ করা অসম্ভব যে দীপান্বিতাকে এর আগে সে কখনো দেখেছে কিনা। দীপান্বিতা যখন এলো, তার আগেই মৃণালিনীতে বসবার ঘরে আরেকজন ছিল, পত্রপত্রিকা দেখছিল। বয়সে যুবকই বলা যায়, যার গায়ে ছিল নেভি ব্লু উলেনের সোয়েটার আর ভি গলাতে সাদা বর্ডার। লোকটিকে ওর বোর্ডার বলেই মনে হয়েছিল। লোকটা কখন উঠে গিয়েছিল তা কিন্তু অশোক দেখেনি। লোকটা কে, কবে এসেছিল, এখনও আছে কিনা, বা কাল রাত্রেই বা আজ সকালেই চলে গেছে কিনা, সেসব সে কিছুই জানে না। এতগুলো প্রশ্নের সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন জাগলো ওর মনে। দীপান্বিতার খুনের ব্যাপারটা কখন জানাজানি হয়? সকালে কটার সময়? 3 নম্বর ঘরটি কি ভেতর বা বাইরে থেকে তালা লাগানো ছিল, অথবা কোনোটাই ছিল না, ভেজানো ছিল? প্রবীরকে এ ব্যাপারে কীরকমভাবে টেনে আনা যায়? সেরকম তো কোনো রাস্তাই দেখা যাচ্ছে না। তবে প্রবীরের বোন মন্দিরাকে একটু অদ্ভুত লেগেছিল অশোকের। অশোক নিজেকে এই কথাটা কিছুতেই বোঝাতে পারছে না যে প্রবীর আর মন্দিরা ভাই বোন। প্রথম দর্শন থেকেই মনে হয়েছিল ওরা যেন ভাই বোন না। অবশ্য প্রবীরের সম্পর্কে একথা ভাবতেও তার লজ্জা করে। অন্তত মন্দিরার ভাবভঙ্গির আচরণটা যেন কেমন কেমন ছিল। অশোকের সঙ্গে আলাপে অনিচ্ছা, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে রাখা, সব মিলিয়ে যেন কেমন কেমন। প্রবীরকেও ঠিক ছোট বোনের সামনে দাদা যেরকম আচরণ করে সেরকমও মনে হচ্ছিল না। প্রবীর আগে কত হাসি খুশি আর অমায়িক ছিল, সেরকম আর লাগছিল না। সবসময় তাকে অন্যমনস্ক আর গম্ভীর দেখাচ্ছিল। তবে এসব চিন্তা নিতান্তই অশোকের সঙ্গে প্রবীরের বন্ধুগত। দীপান্বিতা হত্যা এর মধ্যে কোনোভাবেই প্রবেশ করে না, আবার করে না ভেবে নিশ্চিন্ত হওয়ারও কিছু নেই। কার যে কি মোটিভ আর কে কিভাবে সেটাকে কাজে লাগাবে, কেউ সেটা তদন্ত না করে বুঝতে পারে না। হঠাৎ কি মনে হতেই অশোক লাফ দিয়ে উঠল। নিজের মনে মনেই তুড়ি মেরে বলল, ওকে, একবার দেখাই যাক। বলে অশোক ঘর থেকে বেরিয়ে গেল। অশোক সোজা চলে এলো কলেজে। এ কলেজেও না পড়লেও প্রফেসর আর লেকচারাররা অনেকেই ওকে চেনেন। স্বয়ং ভাইস প্রিন্সিপালও অশোককে যথেষ্ট খাতির করেন। অশোক আগে গেল ভাইসের ঘরে। যাব? ভাইস রুক্ষভাবে তাকালেন। বোঝা গেল সকাল থেকে উনি হয়তো নানা কাজে বিরক্ত হয়ে আছেন, হয়তো নাই বলতে যাচ্ছিলেন। তারপরে চশমার ফাঁক দিয়ে দেখে বললেন, কে, অশোক নাকি? এসো। অশোক ঘরে ঢুকতে না ঢুকতেই বললেন, কিন্তু ভাই আগেই বলে রাখি, 3rd ডিভিশনে পাশ করা ক্যান্ডিডেটের ওকালতি করো না। আরে না না, কোন ক্যান্ডিডেট হয়ে আসেনি। তাহলে আমি শুনবো কেন? সকালবেলাতেই একজন তোমার পরিচয় দিচ্ছিল আমাকে, বলছিল তোমার বন্ধু। কি নাম বলছিল বলুন তো? প্রবীর গুহ ঠাকুরদা? তা ভাই বলতে পারছি না, অত নামধাম আমার মনে নেই। 7:30 নাগাদ এসেছিল তার বোনকে নিয়ে। ক্যান্ডিডেট কম্পার্টমেন্টে পাশ করেছে। কেউ যদি আমার উপর মামলা টামলা করে বসে, ভাবতেই তো পারছো ভাই, দিনকাল খুবই খারাপ। খাতির দেখাতে গিয়েছ তো মরেছ। তোমার চাকরি নিয়ে টানাটানি। যে আমার বন্ধু বলেছিল তার বোন ভর্তি হতে পারেনি তো? মাথা খারাপ নাকি? আমি বরং তাকে বলে দিলাম আপনার বন্ধুকে বলবেন যে আমার পক্ষে আপনার বোনকে নেওয়ার কোনো উপায় নেই, তাহলে আমার কলেজের মেয়েরাই আমাকে ছুঁড়ে ফেলে দেবে। অশোক অবাক হলো একটু অন্য কারণে। প্রবীর একবার ওর বোনের ভর্তির ব্যাপারে সাহায্যের কথা বলেনি, অথচ এখানে এসে বন্ধুর পরিচয় দিয়ে গিয়েছে। এর জন্য ঠিক মানে খুঁজে পাওয়া গেল না।
অবশ্য অশোক কিছুই করতে পারতো না, কিন্তু এখানেই যখন বন্ধুর পরিচয় পারতে পেরেছিল তখন অশোককে বললেই হতো। অশোক জিজ্ঞাসা করলো, ওরা কটা নাগাদ এসেছিল আপনার কি মনে আছে? ভাইস মাথা নেড়ে বললেন, মাথা ঠিক রাখাই সম্ভব না, তার আবার সময়। তবে ওই ধরে নাও ওই 7টা থেকে 8টার মধ্যে এসেছিল। তোমার তখন আসবার কথা ছিল নাকি? না, কাল রাত্রে ওর সঙ্গে দেখা হয়েছিল, ভাবলাম এখনও যদি এখানে থেকে থাকে তো দেখা করব। না ভাই, সে চলে গেছে। তারপরে আমি বলতে পারি না যে এদিক ওদিক কোথাও আছে কি না। আচ্ছা, যাচ্ছি। এসো ভাই। ভাইসের ঘর থেকে বেরিয়েই অশোক দেখতে পেল শ্যামাপদ কলেজের গেট দিয়ে ঢুকছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মুখোমুখি দেখা হলে আর রক্ষে নেই। সে যে কাজটা করতে এসেছিল বা যেটা জানতে এসেছিল শ্যামাপদ নিশ্চয়ই সেই কারণেই আসছে। তফাৎটা হচ্ছে শ্যামাপদ আসছে একটা অথরিটি নিয়ে। অশোক সঙ্গে সঙ্গে ডান দিকে খুলল, ঘুরে বারান্দা পেরিয়ে ডান দিকে একেবারে কলেজের পেছন দিকে। মৃণালিনীর কাছে এসে অশোক একবার থমকে দাঁড়ালো। সামনের অফিস ঘরের কাছেই একজন সেপাইকে দেখা যাচ্ছে। অশোক পায়ে পায়ে এগিয়ে গেল, দরজা দিয়ে অফিসে ঢুকলো। থমথমে চেহারাটা স্পষ্ট। হোটেলের মালিক স্বয়ং শারদাবাবু একটা চেয়ারে বসে আছেন, ম্যানেজারবাবু তার নিজের চেয়ারে। চাকর বাকরেরা কাজকর্ম প্রায় কিছুই করছে না। দূরে দূরে প্রায় সবাই দাঁড়িয়ে রয়েছে। তাদের সকলেরই চোখে একটা ভয়ের ছায়া। কেউই স্বস্তিতে বা শান্তিতে নেই, বোঝাই যাচ্ছে। বসবার ঘরেও কয়েকজন বসে রয়েছে। সবাই বোর্ডার, কোনো সন্দেহ নেই। তাদের প্রতি নিশ্চয়ই শ্যামাপদ নির্দেশ রয়েছে কেউ যেন আজকের দিনটা হোটেল ছেড়ে না বেরোয়। বোর্ডাররা নিশ্চয়ই কেউ কেউ ঘরেই রয়েছে। নেভি ব্লু সোয়েটার পরা সেই লোকটি কিন্তু বসবার ঘরে নেই, হয়তো গতকাল রাত্রেই সে চলে গিয়েছে। এই শহরটা এমন একটা শহর যেখানে বেড়াতে এসে কয়েকদিন থাকবার তো কোনো প্রশ্নই নেই। এই শহরের কাছাকাছি 2-1টি নিদর্শন জায়গা রয়েছে মাত্র, একবেলাতেই তা দেখা হয়ে যায়। তার জন্য এক রাত্রির বেশি হোটেলে থাকবার দরকার পড়ে না। এই হোটেলে যারা থাকে তারা অধিকাংশই নানান ব্যবসায়ী সংস্থার প্রতিনিধি অথবা এজেন্ট, ওষুধ থেকে শুরু করে সব রকমের। আর হয়তো কখনো কখনো প্রবীণদের মতো লোকেরাও। এই শহরে যাদের কাজ আছে, সময় দরকার, অথচ আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তারাই এই হোটেলে বাস করে। হোটেল হিসাবে মফস্বলের মধ্যে যদি এর গ্রেডের ভাগাভাগি করা যায়, মৃণালিনী তাহলে নিঃসন্দেহে এ গ্রেড। দোতলায় সব ঘরগুলোই ডবল বেডেড এবং অ্যাটাচ বাথরুম। বাজারে এই হোটেলে যথেষ্ট সুনাম রয়েছে। অশোককে দেখেই শারদাবাবু বললেন, তুমি এখানে কি মনে করে? শারদাবাবুর গলায় অপ্রসন্নতা। ম্যানেজারবাবু বললেন, থানার ওসি নিজে এসেই বলে গেছেন আপনি কিছু জিজ্ঞাসা করলে যেন একটা কথাও না বলা হয়। অশোক যেন খুব অবাক হলো। শারদা এবং ম্যানেজারবাবু দুজনেই অশোকের দিকে অবাক হয়ে তাকালেন। শারদাবাবু বললেন, কেন তুমি জানতে না কাল রাত্রে আমার হোটেলে খুন হয়ে গেছে? কে যে আমার এই সর্বনাশটা করে গেল? অশোক বলল, ও, সে দীপান্বিতা বসু না কে একটা মেয়ে খুন হওয়ার কথা বলছেন? শুনলাম ওসি শ্যামাপদবাবু বাড়ি থেকে বলে এসেছে আমাকে সব কথা। ম্যানেজার আরও অবাক হয়ে বললেন, ওসি গিয়ে বলে এসেছেন? অশোক চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। হ্যাঁ, তা নইলে আর জানবো কেমন করে? তবে আমি ওসব খুনটুনের ব্যাপারে জিজ্ঞাসা করতে আসিনি, আমার দরকারই বা কী। তবে আমার এক বন্ধু প্রবীর গুহ ঠাকুর কাল রাতে এখানে এসেছিল তার বোনকে নিয়ে। সে বেচারে কোনো বিপদে পড়লো কিনা সেটাই দেখতে আসতে হলো। তা প্রবীরের কোনো বিপদ আপদ হয়নি তো? আরে সেই তো হয়েছে আর এক গেরো। আপনার বন্ধু তো তার বোনকে নিয়ে সকাল 7টার আগেই চলে গেছেন। এখন দারোগাবাবু আমাকে ধমকাচ্ছেন কেন তাকে আমি ছেড়ে দিয়েছি। আরে বাবা, তখন কি আমি জানি যে 3 নম্বর ঘরে ওই রকম একটা কাণ্ড হয়ে বসে আছে? সে তো ঠিকই, আপনি আর জানবেন কেমন করে? তা কখন জানতে পারলেন? তা প্রায় 7:45 হবে। চাকর গিয়ে দরজায় ধাক্কা দিয়ে চায়ের কথা জিজ্ঞাসা করতে গেছে। ধাক্কা দিতেই খুলে গেছে। ভেতরে পা দেবার আগেই দেখতে পেয়েছে খাটের পাশে মেয়েটি পড়ে আছে। রক্তে ভেসে গেছে তার জামা কাপড়, ঘরের মেঝে সব শুকিয়ে কাঠ। কী দিয়ে মেরেছে বলে মনে হয়? আমার তো দেখে মনে হলো গলার মধ্যে যেন ছুঁচলো লম্বা লোহার মতো কিছু ঢুকিয়ে মেরে ফেলেছে। কি বিভৎস রে বাবা! সত্যি এমন একটা কাণ্ড ঘটে গেল, হোটেলের পক্ষে খুবই ক্ষতিকর। মনে হয় বাইরের লোকেরাই কাণ্ডটা ঘটিয়ে গেছে। শারদাবাবু জিজ্ঞাসা করলেন, তা না হলে কি ভেতরের লোকেরা করেছে? আমার যারা পুরনো বোর্ডার তারা সবাই অত্যন্ত ভদ্রলোক। তারা চাকরির খাতিরে নিয়মিত এখানেই আসা যাওয়া করে।
অশোক আবার ম্যানেজারের দিকে ফিরে বলল, গতকাল নতুন বোর্ডার কজন এসেছিল সেসব হিসেব করে দেখেছেন? সব শুদ্ধ 4 জন, 2 জন আপনার চেনা, যে মেয়েটি খুন হয়েছে, আর সকালবেলা 1 জন। সকালবেলা যে ভদ্রলোক এসেছিলেন তিনি কি চলে গেছেন? হ্যাঁ, রাত্রি 10:33-এর গাড়ি ধরে চলে গেছেন। উনি গেছেন বাংলাদেশের বাইরে, এখানকার জংশন স্টেশন থেকে গাড়ি ধরবেন বলেই সারাটা দিন ছিলেন। তার জন্য এই হোটেলে থাকার কি দরকার ছিল? উনি কোথা থেকে এসেছিলেন? ঠিকানাটা একটা পাড়া গায়ের ঠিকানা। কলকাতায় গিয়ে গাড়ি ধরার থেকে এখান থেকেই গাড়ি ধরবেন ঠিক করেছিলেন। বোধহয় ইস্ট 24 পরগনা থেকে এসেছিলেন। ভদ্রলোকের গায়ে কি নেভি ব্লু রঙের সোয়েটার ছিল? এক্স্যাক্টলি। সে কথা তুমি জানলে কি করে? ভদ্রলোককে গতকাল বসে থাকতে দেখেছিলাম এখানকার বসবার ঘরে, মনে হলো তাই বললাম। তা জিজ্ঞেস করছি না, সেই ভদ্রলোক যে ইস্ট 24 পরগনা থেকে এসেছিলেন তা তুমি জানলে কেমন করে? সে তো সহজে আন্দাজ করা যায়। গঙ্গার ওপারে মেইন লাইনে যদি বাংলাদেশের বাইরে কোথাও যেতে চান তাহলে কলকাতা না গিয়ে তার পক্ষে এখান থেকে যাওয়াই সম্ভব। খুব সুবিধা না হলেও উজানে কলকাতায় যাওয়ার আর দরকার হয় না। আমার বন্ধুকে আমাকে কিছু বলার জন্য জানিয়ে গেছেন? কিচ্ছু মাত্র না। ওর বোনটাকে ভর্তি করবার জন্য নিয়ে এসেছিল, কে জানে ভর্তি করতে পারলো কিনা। বোনকে সঙ্গে নিয়েই তো বেরিয়ে গেলেন। আপনার বন্ধুকে নিয়েই তো যত ঝামেলা, এখন তাকে খুঁজে বার করতে হবে। সে আর এমন কি কথা, ও নিশ্চয় ঠিকানা দিয়ে গেছে। হ্যাঁ, কলকাতার একটা ঠিকানা দিয়ে গেছে। অশোক অবাক হয়ে বলতে যাচ্ছিল যে কলকাতায়, কিন্তু তাড়াতাড়ি সে নিজেকে সামলে নিল। মনে মনেই যেন অবাক হয়ে ভাবল, কলকাতার ঠিকানা দিয়েছে কেন? ওদের বাড়ি তো পূর্ব 24 পরগনায়। গতকাল কথায় কথায় জানা গিয়েছিল প্রবীর বাড়ি থেকেই বোনকে নিয়ে এসেছে। কেমন যেন একটা খটকা লাগছে। খটকাটা কাল রাত্রেই লেগেছিল। প্রবীর তাকে সব সত্যি কথা বলেনি, কিন্তু গোপন করবারই বা কী থাকতে পারে? আর গোপন করবার যদি দরকারই ছিল তাহলে প্রবীর এ শহরে আসার কথা না জানালেই পারত। প্রবীর যদি একটা চিঠি দিয়ে না জানাতো তাহলে তো অশোক প্রবীরের কথা কিছুই জানতে পারতো না। আর প্রবীরের জন্যই তো অশোক এই হোটেলে এসেছিল, এবং সেজন্যই শ্যামাপদর কাছে একজন সন্দেহভাজক মানুষ হয়ে পড়েছে। এই মুহূর্তে অশোকের মনে হচ্ছে এই খুনের ব্যাপারে প্রবীরকে আর এখন কোনো দিক থেকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা যায় না। এমনকি ভেতরে যে কোনো কারণই থাকুক এবং যে মোটিভই থাক, প্রবীরের পক্ষে কিন্তু দীপান্বিতা বসুকে হত্যা করাটা মোটেই আশ্চর্যের ব্যাপার নয়। অশোক খুব সাবধানে ম্যানেজারকে জিজ্ঞাসা করল, মেয়েটি আমাদের শহরের নয় তো? নয় বলেই তো মনে হচ্ছে, কলকাতার ঠিকানা দিয়েছে। আগে থেকে খবর দেওয়া ছিল? ম্যানেজার জবাব দেওয়ার আগেই সারদাবাবু বিরক্ত হয়ে উঠলেন। কোন আক্কেলে আপনি অশোককে সব কথা বলে যাচ্ছেন? ভুলে গেলেন থানার ওসি বারণ করে গেছে যে অশোক এসে কিছু জিজ্ঞেস করলে আমরা যেন জবাব না দিই। ম্যানেজারবাবু যেন জিভে কামড় খেলো। আরে ছি ছি ছি, সত্যিই তো একেবারে ভুলে গেছি। তারপর অশোকের দিকে চেয়ে বললেন, আপনিও তো বেশ লোক, জেনে শুনে আমাকে সব জিজ্ঞেস করে জবাব নিয়ে নিচ্ছেন। অশোকের মনে মনে হাসি পেল, কিন্তু বেশ গম্ভীরভাবেই বলল, আমি মশাই পুলিশের লোকও না, কিছুই না। আমার আর খবর নিয়ে কী হবে? তবে বন্ধুর কথা জিজ্ঞাসা করতে করতে কথার পৃষ্ঠে কথা এসে গেছে। সারদাবাবু বললেন, না না, ওসব কথার পৃষ্ঠে আসা কথা ভালো না। কী থেকে কী হবে কেউই বলতে পারবে না। আর আমি পড়েছি মহা ঝামেলায়। কোনো কোণে করতে চাও তো বাবা, অনেক জায়গা তো আছে, আমার হোটেলটিই কেন? এটা হলো কাকের বাসায় কোকিলের ডিম ফেলে যাওয়ার মতো। দায় দায়িত্ব যা কিছু সবই কাকের। তারপরে কোকিলের বাচ্চার পাখা গজালে সে উড়ে পালিয়ে যাবে। যা বলেছ, কাকের ঝামেলাই বটে। অশোক আবার সুযোগ বুঝে ম্যানেজারকে জিজ্ঞাসা করল, নেভি ব্লু সোয়েটার গায়ের লোকটার কি নাম ছিল জানো? সমরেন্দ্র চক্রবর্তী। আবার আবার আপনি অশোকের কথা জবাব দিচ্ছেন? আরে ছি ছি ছি, মনেই ছিল না। আসলে আমি এমন এক্সাইটেড হয়ে আছি, কিছুই মনে রাখতে পারছি না। তুমি কীরকম ছেলে হে? জেনে শুনে কথা বার করার চেষ্টা করছো? এতেই তো মনে হচ্ছে তোমার কোনো খারাপ মতলব আছে। কী যে বলেন, আমার আবার কি মতলব থাকতে পারে? তবে শ্যামাপদবাবু নিজে আমাকে একটা খবর দিলেন কি না, এখানকার কেউ একটা আমার নামে যা তা মিথ্যা কথা বলছে। কীরকম? আমি একবার আমার বন্ধুর সঙ্গে উপরে গেছিলাম, তারপরে নিচে বসে তার সঙ্গে গল্পযোগ করেছি। শ্যামাপদবাবুকে হোটেলে কেউ বলেছে চলে যাওয়ার আগে আমি নাকি আর একবার উপরে উঠেছিলাম। আমি সেরকম কিছু বলিনি, তবে চাকর বাকরেরা কেউ কিছু দেখে বলে থাকে, সে কথা আলাদা। সেটাই আমি জানতে চাইছিলাম, কথাটা কে আমার নামে বলল। সত্যি বললে আপত্তি ছিল না, মিথ্যে কথাটা বলতে গেল কেন? অশোক সারদাবাবুর দিকে তাকালো।
আপনি যদি অনুমতি দেন তাহলে ওদের আমি কথাটা জিজ্ঞাসা করতে পারি? এখন মোলায়েম আর সম্ভ্রমের সঙ্গে কথাটা বলল। সারদাবাবু এক কথায় অশোকের প্রস্তাবটা নাকচ করে দিতে পারলেন না। অশোক আবার বলল, আমরা এই শহরেরই ছেলে, জন্ম থেকেই তো দেখছেন। তা আমাদের সম্পর্কে কোনোদিন খারাপ কিছু শুনেছেন? তা ঠিকই, তবে এই পুলিশ টুলিশের ব্যাপারে কি না আপনি জানেন অশোকের নামে কথাটাকে বলেছে? বললাম তো, আমি কিছুই শুনি টুনি নিয়ে এই বিষয়ে। সারদাবাবু ভেতরের দিকে তাকালেন। অফিস ঘরের পাশেই ভেতরের দিকে ডাইনিং রুম, সেখানেই চাকর বাকর কয়েকজন দাঁড়িয়ে আছে। সারদাবাবু বললেন, তুমি ওখানে যাও, গিয়ে জিজ্ঞাসা করো যে কথাটা কে বলেছে। এরকম মিথ্যে কথা বলা তো ঠিক না। অশোক যেন পা তুলেই ছিল। ও ডাইনিং রুমে গিয়ে একজন চাকরকে জিজ্ঞাসা করলো, জি আর ঠাকুর এরা সব কোথায়? চাকরটা জবাব দিল, ঝি বাটনা বাড়ছে আর ঠাকুর রান্না চাপিয়েছে। অশোক বলল, তোমরা সবাই রান্নাঘরের কাছে চলো তো, আমি একটা কথা জিজ্ঞাসা করব। চাকর তিনজন নিজেদের দিকে একবার চোখ চাওয়াচাই করল। তারপর অশোকের দিকে দেখে সবাই রান্নাঘরে গেল। ঠাকুর রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। ঝি বাটনা বাটা থামিয়ে ভয়ে ভয়ে চোখে সকলের দিকে তাকালো। অশোক জিজ্ঞাসা করলো, আমি তো বাবু পুলিশের লোক না, আমাকে দু একটা কথা বলো তো। আচ্ছা, কে বলেছে আমি রাত্রে চলে যাবার আগে ওপরে উঠেছিলাম? সবাই সকলের মুখের দিকে দেখতে লাগলো। ঠাকুরই প্রথম বলল, আমি তো বাবু আপনার কথা কিছুই বলিনি। একজন প্রৌঢ় চাকর বলল, দারোগাবাবু সবাইকেই আপনার কথা জিজ্ঞাসা করছিলেন। আপনি কখন এসেছেন, কখন গেছেন, কয়বার উপরে উঠেছিলেন। তা বাবু, আমরা কি সব লক্ষ্য রাখি? আমাদের কি আর কাজ নেই? আমি বললাম, আপনাকে আমি একবারও ওপর পানে যেতে দেখিনি। আরও একজন চাকর বলল, আমি আপনাকে এক বাবু আর এক দিদিমণির সঙ্গে একবার ওপরে যেতে দেখেছিলাম, সেই কথাই বলেছি। অশোক সকলের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তারা আর কিছু বলল না। এর মানে এ বিষয়ে তারা দারোগাকে হয়তো কিচ্ছু বলেনি, অথবা বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলেছে। কিংবা এমনও হতে পারে যে শ্যামাপদ অশোককে খানিকটা ভয় দেখানোর জন্যই কথাটা বলেছে। অশোক ঠাকুরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, যে মেয়েটি মারা গেছে তার খাবার কালারটা কখন দেওয়া হয়েছিল? নিচে এসে খেয়েছিল নাকি ওপরে নিজের ঘরে? ঠাকুর বলল, 9:45টার সময়। সেই দিদিমণির খাবার তো তার ঘরেই পাঠানো হয়েছিল। আমি নিজে হাতে তার খাবার বেড়ে দিয়েছি। কে এসে খাবার দিতে গেছিল? এই যে বিষ্টু গিয়েছিল। অশোক বিষ্টু নামে চাকরের দিকে তাকালো। জিজ্ঞাসা করলো, তুমি গিয়ে কি দেখলে? দিদিমণি একলা রয়েছেন? বিষ্টু বলল, হ্যাঁ, তবে আমি দেখলাম খাবার নিয়ে যখন যাচ্ছি 14 নম্বর দিদিমণি তখন 3 নম্বর থেকে বেরিয়ে গেলেন। যেন মানে ঠিক করে দেখোনি? ঠিক করেই দেখেছি, কেননা সেই দিদিমণি 14 নম্বর ঘরেই সে দিয়েছিলেন। আর খাবার দিতে গিয়ে দিদিমণিকে দেখতে পেয়েছিলে? হ্যাঁ, কি করছিলেন? উনি মেঝের উপরে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে বললেন, খাবার নিয়ে এসেছো, রেখে দাও, রাত্রে আর দরকার হবে না, এটো বাসন কাল সকালে নিয়ে যেও। আমি খাবার রেখে চলে এসেছি। আর কি দেখেছো মনে করতে পারো? আর তো কিছু দেখি নাই বাবু। তুমি যে 14 নম্বরে দিদিমণিকে 3 নম্বর থেকে বেরিয়ে যেতে দেখেছিলে, সে কথা দারোগা বাবুকে বলেছো? বিষ্টুর মুখে আতঙ্কের ছায়া ফুটল। সহসা কোনো জবাব দিল না। অশোক তাকে বলল, আমি পুলিশের লোক না, কিছু বলবো না, আমাকে সত্যি করে বল। না বাবু, দারোগা বাবুকে আমি সেই কথা বলি নাই। ভাবলাম কি জানি, যদি চোখের ভুল হয়ে থাকে। অশোক 1 সেকেন্ড কি একটা যেন ভাবল। তারপরে জিজ্ঞাসা করলো নীল সোয়েটার পরা সেই ছেলেটির কথা। অন্য একজন চাকর বলল, হ্যাঁ হ্যাঁ জানি জানি, সেই বাবু 8 নম্বরে ছিল। সে বাবুকে কখনো 3 নম্বরে যেতে দেখেছো? না বাবু। তোমার নাম কি? আগে শ্রীধর। আচ্ছা শ্রীধর, সে বাবুকে কি তুমি খেতে দিয়েছিলে? 6, 7, 8 আর ওইদিকে 9, 10, 11তে আমারই ডিউটি ছিল। সে বাবু ঘরে বসেই খাবার খেয়েছিলেন? আগে। তাও কটা নাগাদ? আমি আর বিষ্টু একসঙ্গেই খাবার নিয়ে উঠেছিলাম। তুমিও কি 14 নম্বরে দিদিমণিকে 3 নম্বর থেকে বেরোতে দেখেছিলে? আগে না বাবু, তবে। শ্রীধর চুপ করে গেল। অশোক শ্রীধরের চোখের দিকে তাকালো। শ্রীধর একটা কিছু জানে, কিন্তু বলতে হয়তো ভরসা পাচ্ছে না। কিছুক্ষণ পরে শ্রীধর বলল, আগে বাবু 8 নম্বরের বাবুটা যখন 10টার সময় হোটেল থেকে চলে যান, তখন উনি একবার 3 নম্বরে গিয়েছিলেন। কি করে জানলে? আমি নিজের চোখে দেখেছি বাবু।
3 নম্বরের দরজার সামনে দাঁড়িয়ে কি যেন বললেন, তারপর চলে গেলেন। আমি বাবুকে স্টেশনে তুলে দিতে এসেছিলাম কি না। এই সময় সারদাবাবুর গলা শোনা গেল। কই হে অশোক, তোমার হলো? এবার এদিকে এসো। আর বেশিক্ষণ থাকলে হয়তো ভদ্রতার খাতিরটুকুও থাকে না। অশোক অফিস ঘরে ফিরে এলো। ওর সমস্ত মস্তিষ্কটা এখন জটিল চিন্তায় একেবারে জট পাকিয়ে গিয়েছে। একটা একটা করে না খুললে হয়তো কিছুই পরিষ্কার করা যাবে না। সমস্ত ব্যাপারগুলো যেন কেমন এলোমেলো লাগছে। কিন্তু 8 নম্বর লোকের নামটা জানা এখন খুবই দরকার।